প্রথমে আপনার নাম বলুন। শম্ভু ভট্টাচার্য, ভরদ্বাজ গোত্র। হ্যাঁ, আপনার ছোটোবেলা কীভাবে কেটেছে বলুন। খুব কষ্টে কেটেছে। কীভাবে কেটেছে মানে বাবা মা থেকে কোনো সাহায্য? না, বাবা তো অনেক ছোটোবেলায় মারা গেছে। যখন আমার বাবা, আমি যখন 9 বছর বয়স তখন বাবা মারা গেছে। আমার যখন 17 বছর বয়স তখন মা মারা গেছে। চিন্তা করুন তাহলে, একটা লোক 17 বছর, তার 10 বছর বয়সে 9 বছর বয়সে বাবা মারা গেছে আর মা মারা গেছে 17 বছর বয়সে, সেখান থেকে স্ট্রাগল করে আজ এখানে উঠে এসছে। হ্যাঁ, আচ্ছা, আপনার কাজটা মূলত কী কাজ করেন আপনি? এখানে তো দেখছি খবরের কাগজের দোকান, অনেক রকম দোকান, মানে খবরের কাগজ, বিভিন্ন রকম নিউজ পেপার বেচেন। আর আর এটা আজাদগড় এলাকা, এই দেখুন আজাদগড় এলাকার মধ্যে পড়ছে এটা। হ্যাঁ, এবার বড় হয়েছেন কিভাবে? আস্তে আস্তে ওই পূজারি হয়েছি। হ্যাঁ, পুজো করেন? তান্ত্রিকের কাজ এইসব করেন? না, তান্ত্রিক করি না, শুধু পুজো করেন। তান্ত্রিক করাটা মহা কঠিন। হ্যাঁ, কেমন তন্ত্র সাধনা মহা কঠিন। হ্যাঁ, হ্যাঁ, তা সংসার আছি তো, সংসার আছে, মেয়ে আছে, বউ আছে, ও আচ্ছা, জামাই আছে, আচ্ছা, নাতনি আছে, আচ্ছা, এদেরকে ছেড়ে চলে যেতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, সে তো ঠিক। কারণ সংসার ধর্ম হচ্ছে মহান ধর্ম। হ্যাঁ, সে তো ঠিকই। আচ্ছা, পুজোটা যে আপনি শিখেছেন, কোথা থেকে শিখেছেন? মানে আমি মানে লোকের সঙ্গে যেতাম। ও আচ্ছা, আচ্ছা, সিনিয়র যারা একটু অভিজ্ঞ যারা তাদের সাথে যেতেন, তাদের সাথে দেখে দেখে শিখেছেন। আপনি কি কালী পুজোও করেন? আমি কালী পুজো করি, মা দুর্গা পুজো করি, আমি মা তারার বিশেষ পুজো হচ্ছে মা তারার পুজো। হ্যাঁ, মা তারা, মা তারা, আমিও মা তারা ভক্ত। যাই হোক, এবার হ্যাঁ, মা তারার আমি যখনই সময় পাই তারাপীঠ পৌঁছে যাই। হ্যাঁ, আচ্ছা, কেমন রাত্রি 11:55 ট্রেন শিয়ালদা থেকে একটা আছে, তারাপীঠে যান? তারাপীঠে যাই। আচ্ছা, ওখান থেকে সোজা শ্মশানে চলে যাই। শ্মশানে থেকে ওখানে স্নান ফান, দ্বারকা নদীতে স্নান ফান করে মায়ের শুদ্ধভাবে মায়ের পুজো টুজো সেরে আবার চলে আসি। ঠিক সময় মতন ট্রেন পেয়ে যাই, লোকের সহযোগিতা পাই। কেমন? হ্যাঁ, কারণ হ্যাঁ, এবার একটু ইন্টারেপ্টেড করছি আপনাকে। আপনি যে পুজো করেন তার জন্য অর্থ নেন? অল্প স্বল্প যেটা নেন, যে দক্ষিণা দেয়, যে যেরকম আশা, যে যেরকম পারবে সেরকম দক্ষিণা। একটা শ্রাদ্ধ করিয়েছি, হ্যাঁ, শ্রাদ্ধ দিয়ে উপকরণ সময় করাই। কালকে একটা শ্রাদ্ধ করিয়েছি, ছেলেটা খুব আর্থিক সমস্যা ছিল, মা মারা গেছে। তো আমাকে সে বললো, ধরলো, সমুদা কী করা যায়? ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই, তুই যদি 1 টাকা দেস তাতেও হবে। 16 আনা, 1 টাকা মানে 16 আনা। আচ্ছা, আচ্ছা, বলে না, তোমাকে অত কম দেওয়া যাবে না, কারণ তুমি তো জিনিসপত্র কিনবে, চাল ডাল ফলমূল তরি তরকারি এগুলো তো কিনবে। হ্যাঁ, তোমার তো পয়সা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো না, নিয়ে আসো না। আমি ঠিক আছে, কালকে গেলাম, বেলা 11টার সময় বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে সমস্ত সাজিয়ে গুজিয়ে করলাম। এবার কথা হচ্ছে যে আপনি যে এইটা করেন, এটা তো আপনার সংসার চলে না, তা সংসার চলে কীভাবে? আরে বাবা, এইসব সব রকম মিলিয়ে চলে, খুব কষ্টে চলে আর কি, মোটামুটি চলে আর কি। হ্যাঁ, আপনার নিজস্ব বাড়ি ঘর আছে? আমার নিজের 3তলা বাড়ি। 3তলা বাড়ি আছে। যাই হোক, আপনার ভগবান আপনার এই অঞ্চলেই আমার বাড়ি। আপনার মঙ্গল করুক, আরও বড় হন, আপনার ছেলে মেয়েও ভালো করুক। আচ্ছা, এবার আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, এই 16-17 বছর আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে অল্প বয়সে, তারপর থেকে পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনা আমি ক্লাস 10 পর্যন্ত করেছি। তারপরে সম্ভব হয়নি, কারণ তখন আমার 10 যখন পড়ি তখন আমার মার পেটে ক্যান্সার হয়েছিল। কার পেটে? আমার মার পেটে। ও আচ্ছা, আচ্ছা, খুবই প্যাথেটিক ব্যাপার ওটা। হ্যাঁ, আমি তখন আর্থিক এমন অবস্থা যে আমি মার কী করে ওষুধ কিনবো। কেমন? তো ওষুধ কিনতে পারিনি। অনেক লোক আমাকে সহযোগিতা করেছে, ওষুধ কিনে দিয়েছে, অনেক এসছে, আমার যজমান আছে অনেক, তারা ওষুধ দিয়েছে, ডাক্তারবাবু ফ্রিতে আমার বাড়িতে এসে। আর ভাই বোনরা হেল্প করেছে? ভাই বোনরা হেল্প বলতে না, ভাই বোনরা কারণ হচ্ছে একটা, আমরা হচ্ছি 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে বড় বাবা মানে আমার বাবার 2 বিয়ে। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এবার আমার বড় ভাইও ভালো ছিলেন, মারা গেছেন করোনাতে। আমার বড় ভাই খুব ভালো ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন, ছেলের মতন। আমার মেজ ভাই করোনাতে মারা গেছেন। মেজ ভাই করোনাতে? খুব প্যাথেটিক ব্যাপার হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতেন। আচ্ছা, আচ্ছা, এবং আমার মেজ বৌদিও পরে মারা গেছেন। আচ্ছা, আচ্ছা, আমার মেজ বৌদি মারা গেছেন। এবং মেজ বৌদির ধারা আমি নিয়েছি, কারণ মেজ বৌদির 4খানা কন্যা, 4খানা কন্যারই বিয়ে হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওনার ইচ্ছে মানে ওনার দুগ্ধপান করেছি বাল্যকাল। এমনি নেশা ভান কিছু করেন না?
আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, কোনো পলিটিক্যাল কোশ্চেনের উত্তর দিতে রাজি আছেন আপনি? পলিটিক্যাল বলতে আমি কোনো পলিটিক্যাল করি না। না না, পলিটিক্যাল কোশ্চেন বলতে কি, আমি কোনো বিতর্কিত কোশ্চেন করব না, আপনি যে ভালো কাজ করবে হ্যাঁ তাকে আপনি সমর্থন করবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি করছি, দেখছেন এখানে কত গাড়ি ঘোড়া এইসব যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, প্রচুর গাড়ি ঘোড়া আছে, এই যে সাউন্ড পলিউশন হচ্ছে, যে এটা আপনার ওপর কোনো একটা মনের ওপর প্রভাব পড়ে না যে এত সাউন্ড পলিউশনে আমার কোনো ক্ষতি হচ্ছে, কেন ঘরে ঘরে এখন ক্যান্সার? কিছু হ্যাঁ করার নেই, কিছু করার নেই, এত জনসংখ্যা, এত গাড়ি ঘোড়া, কিছু করার নেই। এটার দিক দিয়ে আপনি ভাবেন যে গভর্নমেন্টের, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ সত্য তেতা দাপট করি, সত্য তেতা দাপট করি। সত্য যুগে এত জনসংখ্যা ছিল না, তখন গাড়ি ঘোড়া ছিল না, তেতাতেও ছিল না। আপনি এখনকার যুগের কথা বলুন, যে পলিউশনের জন্য যে সচেতনতা, সেটা কি গভর্নমেন্টের আছে? আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রী, কাউন্সিলর কিংবা এমএলএ কি আছে? না, কারণ নেই, সচেতনতা নেই। এবার সচেতনতা নেই, কারণ সবাই যে যার সুবিধা নিয়ে চলে, গতি নিয়ে ব্যস্ত থাকে। আপনি দেখুন, উন্নত দেশে সাইকেল করে লোকে যাতায়াত করে, মন্ত্রীরা সাইকেল করে যাতায়াত করে, তারপর আপনার পুলিশ সাইকেল করে যায়। এখানে মন্ত্রীরা হাজার একটা গার্ড নিয়ে, হাজার একটা নিয়ে নিজেরাই যাতায়াত করে, আর রাত দিন শুধু বাইক চলছে। 22 কোটি বাইক ভারতবর্ষে রয়েছে। এটা কি একটা বিশাল পলিউশনের ব্যাপার। এটা সম্বন্ধে ইউরোপ বিশাল এগিয়ে গেছে এই সব সচেতনতা সম্বন্ধে। জাপান, চায়না, আমাদের এশিয়ান কান্ট্রিগুলো এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো এগিয়ে গেছে, কিন্তু আমরা পেছনে পড়ে রয়েছি। আমাদের মন্ত্রী কিংবা লেভেলে যারা আছে এমপি, তাদের কোনো চিন্তাভাবনা নেই এই ব্যাপারে। এই সম্বন্ধে আপনি কি মনে করেন যে এগুলো চিন্তাভাবনা করা উচিত? একদম না না, মানে কি এইসব ভালো করার জন্য চিন্তাভাবনা করা উচিত, যে এইসব পলিউশন কমানোর জন্য? ভালো করার মতন ক্ষমতা কারোরই নেই। চিন্তা ভাবনা তো করবে, যে গাছ বসানো এইসব তো করতে পারে, ঈশ্বরের আছে। গাছ বসানোর ব্যাপারটা তো করতে পারে না, মানে গাছ যেগুলো গাছ কেটে দিচ্ছে, গাছ বসানোর ব্যাপারটা তো করতে পারে। সেটাই বলছি আমি, যে গাছ কেটে দিচ্ছে সেটা সম্বন্ধে তো একটা সচেতনতা মানুষের মধ্যে আনতে হবে, তাই তো? সেটাই তো আমি বলতে চাইছি। হ্যাঁ, এগুলো তো এগুলো তো আমাদের মন্ত্রীরা দেখবেন, এগুলো আমাদেরই দেখতে হবে একদম কিছুটা। হ্যাঁ, মন্ত্রীরা সবসময় ইনস্টিটিউশন, মন্ত্রীরা আসবেন, হ্যাঁ, এই জনসংখ্যা সঙ্গে নিয়ে মিছিল করবেন, হ্যাঁ, করার পরে তারা আবার চলে যাবে। হ্যাঁ, কেমন আমাদের চ্যানেল যে এই যে পলিউশনটা যে সাংঘাতিক আকার নিয়েছে, সারা ওয়ার্ল্ডে 6টা দূষিত শহরের মধ্যে, 10টা দূষিত শহরের মধ্যে 5টা ইন্ডিয়া, তার মধ্যে কলকাতাও একটা স্থানে আছে, যদিও প্রথম 10-এ নেই, তবু একটা স্থানে আছে। এবার বলি, আপনাদের চ্যানেলটা কী নাম? আমার চ্যানেলটার নাম হচ্ছে যাযাবর চ্যানেল। আমাদের কাজ হচ্ছে দুস্থ লোকেদের, যারা সচেতন লোক, যারা আইনিভাবে খুব ডাউন, যারা অসচেতন, তাদেরকে ঠকাচ্ছে কেউ, তাদেরকে সাহায্য করা, আইনি সাহায্য করা, কিংবা কিছু পয়সা কড়ি দিয়ে সাহায্য করা, কিংবা যারা খুব ডিপ্রেসড হয়ে গেছে, তাদের মনে, বয়স্ক লোক যাদের বাবা মা দেখছেন, ছেলেমেয়েরা দেখছে না, তাদেরকে হেল্প করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকে হেল্প করা। মানে মেন আমি, এছাড়া আরও অনেক মেম্বার আছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের মেন কাজ হচ্ছে যারা খুব গরিব, তাদেরকে অল্প পয়সায় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে বয়স্ক লোক, খুব বয়স্ক, তাদের হসপিটালে নিয়ে যাওয়ার লোক নেই, তাদেরকে আমাদের হেল্প চাইতে পারে। হ্যাঁ, আর যারা সচেতন, যাদেরকে কেউ ঠকাচ্ছে, সে রাজনৈতিকভাবেও অর্থনৈতিকভাবেও ঠকাচ্ছে, তাদেরকে সচেতন করা। এটা কিন্তু পলিটিক্যাল চ্যানেল নয়। হ্যাঁ, এটা হচ্ছে পুরো পলিটিক্যাল, মানে পুরো নিউট্রাল চ্যানেল, যে আমাদের দেশে কতটা মানুষ অসচেতন সব ব্যাপারে, সেই সম্বন্ধে সচেতন করে। আপনি বলুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই তো খবরের কাগজ থেকে, এখন তো জানেন এখন মিডিয়া হয়ে গেছে, খবরের কাগজ থেকে খুব কিছুই হয় না উঠতে গেলে। হ্যাঁ, লোকে খবরের কাগজ কেনা কমিয়ে দিয়েছে। আপনার এখন যে খবরের কাগজের বিকল্প যে মিডিয়া চলে এসছে, তাতেই কাজ হচ্ছে আপনার। হ্যাঁ, তাই তো, এটা কাজ হচ্ছে। এবার আমার লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে, যে আপনি কি ভাবেন যে আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং কিভাবে সম্ভব? 140 কোটি লোক তো আমার দেশে, তারও বেশি, ধরুন 150 কোটি লোক ধরলাম আমি, এটা মানে অ্যাভাব অ্যান্ড বললাম একটা, হ্যাঁ, নিয়ার অ্যাবাউট বললাম একটা। এবার কীভাবে জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করা উচিত? কোনো মতেই করা যাবে না।
করা যাবে না কেন? যেমন চায়না হয়েছে, যেমন জাপানে হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এটা কি অভিন্ন সবার জন্য অভিন্ন আইন করতে হবে যে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না, কিংবা একটার বেশি বিয়ে করা যাবে না? বলছি, হ্যাঁ, যেহেতু বাচ্চা নেওয়ার কথা বললেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে বলছি, যতটা মানুষ মরে হ্যাঁ, তার থেকে জন্মায় বেশি। সেটাই তো আমি বলছি, তাই জন্যই তো বলছি যে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে কি এমন আইন করা উচিত যে যেরকম চায়না হয়েছে, বিদেশে হয়েছে, অনেক দেশে হয়েছে, জাপানে, যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দুটোর বেশি বাচ্চা করা যায় না, একটার বেশি বিয়ে করা যায় না। হ্যাঁ, এটা কি আপনি কি এই সম্বন্ধে আপনি কি এটাকে সাপোর্ট করেন? এখনকার বর্তমানে হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে হ্যাঁ, 3-4টা বাচ্চা নেই। সেটা শহর অঞ্চলে, কিন্তু আপনি গ্রাম অঞ্চলে ইউপিতে যান, আমি ইউপিতে নিজে গিয়ে দেখে এসেছি, বিহারে দেখে এসেছি, আমি সারা ভারত ঘুরেছি। এবং ওখানেও নিয়ন্ত্রণ, হ্যাঁ, ওখানে নিয়ন্ত্রণ হচ্ছে না, ওখানে নিয়ন্ত্রণ খুব কম হচ্ছে ওখানে। এটার মূল কারণ হচ্ছে শিক্ষাটা যদি আমাদের মাদেরকে শিক্ষা দেওয়া হয় যে তারা সন্তান নেবে না, দেরি করে বিয়ে করবে, ঠিক টাইমে বিয়ে করবে, অল্প বয়সে বিয়ে করবে না, বেশি একটু বয়স হলে বিয়ে করবে, সেরকম যদি সচেতনতা আনা যায়, স্ত্রী শিক্ষা যেটাকে বলা হয়, স্ত্রী স্বাস্থ্য যেটাকে বলা হয়, সেটা যদি ডেভেলপ করা হয় তাহলে কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তো আপনি তো সেটাই মনে করেন, সে একমত তো আপনি? ব্যাস, এবার এইটুকুই আপনার জানার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আবার যদি সুযোগ হয় আমার এদিকে আসার, আমি আবার করব।